প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর, সেখানে আমি সামান্তরিকের সূত্র ব্যবহার করে দুটি ভেক্টরের লব্ধির মান এবং ভেক্টর দ্বয়ের লব্ধির দিকের মান কিভাবে নির্ণয় করা যায় সে সূত্র আমরা প্রতিপাদন করেছিলাম। আজ তোমাদের সামনে ওই সূত্র ব্যবহার করে কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করা যায় সেটা দেখব। গতদিন আমরা যে সূত্র পেয়েছিলাম, দুটি ভেক্টর লব্ধির মান r ইকুয়াল √p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এবং তার দিকের জন্য কোণের মান নির্ণয়ের জন্য যে ফর্মুলা শিখেছিলাম tan থিটা ইকুয়াল কিউ সাইন আলফা বাই p প্লাস কিউ কজ আলফা। এই সূত্র ব্যবহার করেই আমরা সমাধান করব। মনে করো দুটো ভেক্টর, একটার মান 10 নিউটন এবং আর একটার মান 8 নিউটন, এবং ভেক্টর দুটি যদি 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধির মান এবং দিক কি হবে? তাহলে আমরা লিখব এখানে প্রথম ভেক্টরের মান p ইকুয়াল 10 নিউটন, দ্বিতীয় ভেক্টরের মান q ইকুয়াল 8 নিউটন, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে তাদের মধ্যবর্তী লব্ধি যেটা হবে r ইকুয়াল হট, আর এই লব্ধি আর p এর সাথে অর্থাৎ ভূমির সাথে যে কোণ করে সেই কোণ ধরি থিটা, থিটা ইকুয়াল হট। আমরা আর এবং থিটার মান নির্ণয় করব। তাহলে আমরা সামান্তরিকের সূত্র থেকে যে লব্ধির মান আর এর যে ফর্মুলাটা আমরা জানি, সেটা আমরা এখানে লিখতে পারি। আমরা জানি r ইকুয়াল √p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এখন আমাদের এই p এর মান আছে 10, q এর মান আছে 8, আলফার মান আছে 60। আমরা এই মানগুলো যদি বসিয়ে দিই, 10 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 8 ইন্টু cos 60 ডিগ্রি তার রুট, 10 স্কোয়ার করলে 100 প্লাস 64 প্লাস আমরা জানি cos 60 এর মান হাফ, এই হাফ আর 2 কেটে গেল, 10 আর 8 থেকে 8 10 80। এখন এটা যোগ করলে হয় 4 4 2 √244। এত নিউটন আমাদের লব্ধির মান। যদি আমরা ক্যালকুলেটর দেখে হিসেব করি √24, তাহলে আমাদের আসে 15.62 এত নিউটন। তাহলে আমাদের লব্ধির মান, ভেক্টর দুটোর লব্ধির মান আসে 15.62 নিউটন। আমরা এই রুট আকারে এখানে এভাবে রেখে দিলেও হবে, রুট করে দিলেও হবে। এবার আমরা দিক নির্ণয় করব। আমরা গত ক্লাসে শিখেছিলাম লব্ধির দিক বা যে কোনো দিক নির্ণয় মানে কোণের পরিমাণ বের করা। তাহলে আজকে আমরা এই কোণের পরিমাণ থিটা নির্ণয়ের জন্য আমরা লিখব আবার tan থিটা ইকুয়াল কিউ সাইন আলফা বাই p প্লাস কিউ কজ আলফা। এখানে কিউ এর মান আছে 8 সাইন আলফা 60 ডিগ্রি, p এর মান আছে 10 প্লাস কিউ এর মান আছে 8 cos 60 ডিগ্রি। সাইন 60 ইন্টু 8 বাই 10 ইন্টু 8 cos 60। আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে 8 সাইন 60 6.9298, এটা ক্যালকুলেটর করলে 6.9282। আর এখানে তো cos 60 হাফ, 8 এর অর্ধেক 4, 10 আর 4 করলে
40। এটাকে ক্যালকুলেটরে ভাগ করলে পাই 0.49487 তাহলে আমাদের অতএব কোণ থিটা ইকুয়াল tan ইনভার্স 0.49487। এটাকে আমরা যদি ক্যালকুলেটরে হিসাব করি তাহলে আমাদের আসে 26.33 ডিগ্রি। এটা হলো আমাদের কোণের পরিমাণ। আমরা বলবো এই কোণটা করে সাধারণত পি এর সাথে, আমরা সামন্তরিকের সূত্রে পিটাকে ভূমি বরাবর রেখেছিলাম এবং লব্ধিটাকে পি এর সাথে থিটা কোণে ধরেছিলাম। তাই আমরা এখানে বলবো যে অতএব লব্ধি এর দিক হবে পি এর সাথে, পি তো এখানে 10 নিউটন বলের সাথে 26.33 ডিগ্রি কোণে কিউ এর দিকে। তাহলে আমরা কি পেয়ে গেলাম? তাহলে লব্ধির দিকটা পেয়ে গেলাম 10 নিউটন বলের সাথে 26.33 ডিগ্রি কোণে কিউ এর দিকে। এভাবে আমরা লব্ধির মান ও দিক নির্ণয় করতে পারি। অনেক সময় আমাদের এই দুটো ভেক্টর মান এভাবে না দিয়ে নদীর স্রোত দিয়ে যদি এরকম বলা হয় যে একটি স্রোতের নদীতে নৌকা পার হতে হবে, নৌকা চালনা করলে মনে করো একটি নদীতে স্রোত আছে, মনে করো স্রোতের বেগ, এদিকে স্রোত যাবে, স্রোতের বেগ 4 কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোত, নদীর স্রোত এদিকে যাচ্ছে। আর একটা নৌকা এখান থেকে এই দিকে যাচ্ছে, নৌকা, এইটা হলো নৌকা, নৌকা যাচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার বেগে, 3 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। ধরি এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তাহলে আমাদের নৌকার লব্ধি বেগ কি হবে? তাহলে আমরা এটাও সেই আগের নিয়মে করতে পারি। এখানে আমরা ভূমির দিকেরটা সবসময় পি ধরি, সেই জন্য এখানে স্রোতের বেগ ইউ ইকুয়াল 4 কিলোমিটার পার আওয়ার। নৌকার বেগ ভি ইকুয়াল 3 কিলোমিটার পার আওয়ার। মধ্যবর্তী কোণ অর্থাৎ স্রোত আর নৌকার দিকের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল 60 ডিগ্রি। এখন আমাদের লব্ধি বেগ, নৌকার লব্ধি বেগ মনে করি ডাব্লু ইকুয়াল 40। আমরা ওখানে যেমন পি কিউ আর দিয়েছি, এখানে বেগের ক্ষেত্রে ইউ ভি ধরতে পারি। এখানেও যদি আমরা পি কিউ ধরি সমস্যা নাই। তা আমরা এখানে স্রোতের বেগ ইউ, নৌকার বেগ ভি, মধ্যবর্তী কোণ আলফা এবং নৌকার লব্ধি বেগ ডাব্লু ধরেছি। এবং লব্ধি স্রোতের সাথে কোন দিকে যাচ্ছে বা কত কোণে কোন দিকে যাবে বা নৌকা কোন দিকে যাচ্ছে সেটা হলে আমরা স্রোতের সাথে কত কোণে যাবে ধরি কোণ থিটা। স্রোতের সাথে নৌকার মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল 40। আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা জানি আগে আমরা নৌকার বেগ বের করব, অর্থাৎ নৌকা নিজস্ব গতিতে যাবে, স্রোত তাকে আবার টেনে নিয়ে যাবে। তাতে নৌকা যদি এদিকে চালনা করা হয় আর স্রোত যদি এদিকে ক্রিয়া করে
তাহলে দুটোর ক্রিয়ার ফলে নৌকা ঠিকই এদের মিডিল দিয়ে কোথাও এরকম একদিক দিয়ে যেয়ে এখানে পৌঁছাবে। এইটি হলো আমাদের লব্ধি, এইটি লব্ধি, এইটি হলো সেই ডাব্লু। তাহলে আমরা জানি এই আমাদের এই লব্ধি আর এর ফর্মুলা, এই ফর্মুলা অনুসারে আমরা এখানে আর এর পরিবর্তে লিখছি ডাব্লু। ডাব্লু ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা। এখানে ইউ এর মান আছে 4 কিলোমিটার পার আওয়ার, 4 প্লাস ভি এর মান আছে 3, ইউ এর স্কোয়ার তাহলে 4 স্কোয়ার, এখানে 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু কজ 60 ডিগ্রি। ইকুয়াল 4 এর স্কোয়ার 16, 3 তে 9 প্লাস cos 60 হাফ আর 2 বাদ গেলে 3 আর 4 12 12। এবার 9 আর 2 11 আর 7 37। এটাও আমার যেহেতু এইগুলোর ইউনিট ছিল কিলোমিটার পার আওয়ার, এটাও আমাদের কিলোমিটার পার আওয়ার। আমরা রুট আকার রাখতে পারি বা ক্যালকুলেটর ইউজ করে আমরা এটার মান বের করতে পারি 6.08 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের বেগ যদি 4 হয়, নৌকার বেগ 3 হয়, তাহলে নৌকার লব্ধি বেগ হবে 6.08 কিলোমিটার পার আওয়ার। এবার আমরা নৌকাটা কোন দিকে যাবে, স্রোত এবং নৌকার বেগের সমন্বয়ে ও কোন দিকে গতিশীল হলো সেটা আমরা নির্ণয় করব। তার জন্য আমরা কোণের মান সেই ট্যান থিটা ইকুয়াল কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, কিন্তু আমরা এখানে লিখব আবার ট্যান থিটা ইকুয়াল, ওইখানে যখন পি কিউ ছিল এখানে ইউ আর ভি, তাহলে এখানে ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কজ আলফা। ভি হলো 3 সাইন 60 ডিগ্রি, ইউ হলো 4 প্লাস V3 cos 60 ডিগ্রি। সাইন 60 ইন্টু 3 যদি আমরা ক্যালকুলেটরে ইউজ করি, 3 সাইন 60 2.598 আর নিচে cos 60 হাফ 3 দেড় 5.5 2.598 বাই 5.5 ইকুয়াল, ক্যালকুলেটরে আমরা ভাগ করলে পাই 0.47277। অতএব থিটা ইকুয়াল tan ইনভার্স 0.47277। ক্যালকুলেটর ইউজ করলে আমরা পাই 25.28 ডিগ্রি। তাহলে আমরা লব্ধি অর্থাৎ স্রোতের বেগ 4 কিলোমিটারের দিকে, নৌকার বেগ 3 কিলোমিটারের দিকে, তাহলে লব্ধি ডাব্লিউ ইকুয়াল টু আমাদের এই যে দিকে ছিল এবং এইটি স্রোতের সাথে এই থিটা কোণ উৎপন্ন করে, সেই থিটা কোণের মান 25.28 ডিগ্রি। তাহলে আমরা নৌকাটা কত বেগে এবং কোন দিকে যাবে সেটা নির্ণয় করতে পারলাম। এভাবে আমরা ওই সূত্রগুলো ব্যবহার করে কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করা যায় তা শিখলাম। আজকে তাহলে এই পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।